হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন, তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে। পরাণ পিয়া, পাঠ 54, লেখা রাবেয়া সুলতানা। কথাগুলো বলতে বলতে রিশাদ এগিয়ে আসছে আর প্রিয়তা পিছনে যাচ্ছে। প্রিয়তা, তুমি কাছে এসো প্লিজ। তুমি দূরে যাচ্ছ কেন? রিশাদ, তুমি আমার কাছে এগিয়ে আসবে না, আমি কিন্তু চিৎকার করব। প্রিয়তা, তুমি কি পাগল? তুমি চিৎকার দিলে কেউ এগিয়ে আসবে না। আর শেফালি, তার সাহস এখনও হয়নি আমার সামনে দাঁড়িয়ে তোমাকে ছিনিয়ে নেওয়ার। নিবিড় সদর দরজা খোলা দেখে কপাল ভাঁজ করে, দরজা খোলা কেন? গার্ডগুলো তো এই সময় বাড়ির ভিতরে যাবে না, তাহলে বাড়িতে কে আছে? নিবিড় হাতের শপিং ব্যাগ আর ফুলগুলো নিয়ে বাড়ির ভিতর ঢুকেই একটু এগিয়ে যেতেই উপরের দিকে চোখ পড়ল। রিশাদ, প্লিজ তুমি সরে যাও। নিবিড় হতভম্বের মতো তাকিয়ে আছে নির্বিকার হয়ে। রিশাদ হাঁ করে তাকিয়ে আছে প্রিয়তার সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যাওয়ার দিকে। প্রিয়তার হাত টেনে ধরার আগেই প্রিয়তা স্লিপ খেয়ে পড়ে যায়। প্রিয়তা গড়িয়ে একদম নিচে এসে জ্ঞান হারিয়ে ফেলে। নিবিড় নিজের হাতের সব কিছু ছেড়ে দিয়ে স্থির হয়ে ধীরে ধীরে এগিয়ে প্রিয়তার সামনে এসে দাঁড়িয়ে ধপাস করে বসে পড়ে। প্রিয়তার মাথা কোলে তুলে নিয়ে বুকের সাথে মিশিয়ে কতক্ষণ জড়িয়ে ধরে গালে হাত দিয়ে, প্রিয়তা, প্রিয়তা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? প্রিয়তা, প্লিজ তুমি কথা বলো। দেখো আমি এসেছি, তোমার নিবিড় তোমার কাছে চলে এসেছে। প্রিয়তা নিথর হয়ে পড়ে আছে, কপাল ছুঁয়ে রক্ত বেরিয়ে নিবিড়ের শার্ট ভিজে যাচ্ছে। শেফালি দৌড়ে এসে, ছোট ভাইয়া, ভাবির কি হয়েছে? রিশাদও দৌড়ে এসে, ও পড়ে গেল কি করে? আমি তো খেয়াল করিনি। নিবিড় কারো কোনো উত্তর না দিয়ে মাহিতকে ফোন দিল অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য। হসপিটালের করিডোরে অপেক্ষা করছে নিবিড়, মাহিত, মোশাররফ হোসেন, সালমা বেগম আর দাদি। ডাক্তার অপারেশন রুম থেকে বেরিয়ে এসেছে আধা ঘন্টা পর। মোশাররফ হোসেন এগিয়ে এসে, ডাক্তার, প্রিয়তার কী অবস্থা? সরি চাচা, মেডিকেল সায়েন্সের কাছে এখন আর কিছুই নেই, উপরওয়ালাকে ডাকুন। আমরা অনেক চেষ্টা করেছি, এখনও জ্ঞান ফিরেনি। নিবিড় এগিয়ে এসে, জ্ঞান ফিরেনি মানে? ডাক্তার, ও আমার ওয়াইফ, বুঝেছেন আপনি? ও আমার স্ত্রী। কত টাকা লাগবে আপনার? আমি দেব। আপনি আমাকে চেনেন? আমি নিবিড় ইসলাম। আর আমার ওয়াইফ এইভাবে এখানে পড়ে থাকবে? আপনি বলুন কত টাকা চাই আপনার? কথাগুলো চিৎকার দিয়ে ডাক্তারকে ঝাঁকিয়ে বলছে নিবিড়। ডাক্তার শান্ত গলায় নিবিড়কে বলল, দেখুন নিবিড় সাহেব, আমি জানি আপনার অনেক টাকা, কিন্তু সব তো টাকা দিয়ে হয় না। মেডিকেল সায়েন্সের অনেক কিছু বাধ্যবাধকতা থাকে যা ডাক্তারেরা কিছু করতে পারে না এক আল্লাহ ছাড়া। মাহিদ আর জুহি পিছন থেকে জড়িয়ে ধরেছে। স্যার প্লিজ আপনি শান্ত হন, ডাক্তারদের উপর সব ছেড়ে দিন আর আল্লাহকে ডাকুন, আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবে। জুহি নিবিড়কে জড়িয়ে, ভাইয়া উনি ঠিকই বলছেন, আল্লাহকে ডাকো, ভাবি ঠিক সুস্থ হয়ে যাবে। নিবিড় নিস্তব্ধ স্থির হয়ে পিছাতে পিছাতে চেয়ারে গিয়ে ধপাস করে বসে পড়ল। মোশাররফ হোসেন পাশে বসে কাঁধে আলতো করে হাত রাখতেই ধীরে ধীরে শান্ত গলায় বলল, বাবা, আমার এত টাকা, এত প্রপার্টি, এসবের তো কোনো মূল্য নেই। সারা জীবন টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে কখনো এই কথা তো ভাবিনি, অনেক সময় টাকার কোনো মূল্যই থাকে না।
বাবা, আজ আমার সব মূল্যহীন। মোশাররফ হোসেন বাড়ি গলায় বলল, বাবা তুই এইভাবে ভেঙে পড়িস কেন? প্রিয়তা ঠিক সুস্থ হয়ে যাবে। কিন্তু আমি বুঝতে পারছি না প্রিয়তার এই অবস্থা কিভাবে হলো। শেফালি যদি ফোন করে না বলতো তাহলে তো আমরা জানতেই পারতাম না। দাদি এসে পাশে বসে, নিবিড়, আমারে তুমি একখান কথা কও দেখি, প্রিয়তার এই অবস্থা হইল কেমনে? শুনলাম তুমি নাকি খুলনায় গেছিলা, তাহলে বাড়ি আসলা কি কইরা? নিবিড় কিছুই বলল না, চুপ করে উঠে দাঁড়িয়ে পড়ল। ডাক্তাররা প্রিয়তাকে অপারেশন রুম থেকে বের করে ইমার্জেন্সি স্পেশাল ক্যাবিনে দিয়ে দিয়েছে। নিবিড় সেই দিকেই করুণ চোখে তাকিয়ে আছে। ডাক্তার এসে নিবিড়ের কাঁধে হাত দিয়ে, সরি মিস্টার নিবিড়, আপনার বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে পারলাম না। নিবিড় নীরব হয়ে দাঁড়িয়ে আছে। রিশাদ আর নাদিয়া দৌড়ে এসে নিবিড়ের সামনে দাঁড়িয়ে, ভাই প্রিয়তার এখন কি অবস্থা? ডাক্তার কি বলেছে? নিবিড় কিছুই বলল না। পাশ কেটে নাদিয়ার পাশ থেকে সরে গিয়ে প্রিয়তার ক্যাবিনে গেল। নিবিড় টলমলে রক্তাক্ত লাল চোখে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। পাশে এসে চেয়ার টেনে বসে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবেগী গলায় বলল, বুড়ি, এই বুড়ি, দেখো আমি খুলনায় যাইনি, তোমার কাছে আবার ফিরে এসেছি। বুড়ি জানো, আজ আমি তোমার জন্য লাল বেনারসি এনেছি, রজনীগন্ধা আর তোমার পছন্দের বেলি ফুলের মালা এনেছি। আজ আমি তোমায় নিজের হাতে সাজাবো। এই বুড়ি, ওঠো না, এত ঘুমাচ্ছ কেন তুমি? বুড়ি জানো, আজ আমি শুধু তোমাকে সময় দেব, তোমার জন্য একটা দিন লিখে দেব। এই বুড়ি, ওঠো না। তুমি না উঠলে আমি কার সাথে কথা বলবো? তোমার মতো করে কেউ তো আমায় বোঝে না, তোমার মতো করে কেউ আমার রাগ সহ্য করে না। বুড়ি, তুমি ঘুমিয়ে থাকলে আমি কার সাথে কথা বলে নিজেকে হালকা করব? বুড়ি, এইবার কিন্তু আমি সত্যি সত্যি রেগে যাব। তোমার সাথে কথা বলে যে শান্তিটা আমি পাই, সে শান্তি আমি আর কোথাও পাই না বুড়ি। তোমাকে আমি আর কখনো বকবো না, আর কখনো রাগ দেখাবো না। তবুও ওঠো প্লিজ, একবার তাকাও আমার দিকে। নিবিড় ঢোক গেলে কিছুক্ষণ প্রিয়তার দিকে তাকিয়ে থাকে। আবার মজা করছো তুমি আমার সাথে? কেন করছো এমন? নিবিড় এবার ধমকিয়ে, এই মেয়ে, তুমি পেয়েছোটা কি আমাকে? তুমি প্রতিদিন নতুন নতুন ড্রামা করবা, আমি সেসব সহ্য করব? তোমাকে তো আমি বলেইছি আমি আর তোমাকে রাগ দেখাবো না। মাপ চাইতে হবে তোমার কাছে পা ধরে? বলো তুমি কি করলে তুমি উঠবে? নিবিড় আবার চুপ হয়ে গেল। প্রিয়তার একটা হাত টেনে নিজের গালের সাথে ধরে চোখের পানি ছেড়ে, তুমি বলেছিলে না আমি তোমার জন্য কখনো কাঁদবো কি না? আজ দেখো আমি কাঁদছি, তবে ইচ্ছে করে নয় বুড়ি। চোখ দুটো আজ যে নিজের নিয়ন্ত্রণে নেই। আমি তো সব নিয়ন্ত্রণ করতে পছন্দ করি, কিন্তু আজ হচ্ছে না। জানো প্রিয়তা, তোমার এই ঘুমের কাছে আমার সব সম্পদ মূল্যহীন, কিচ্ছুর দাম নেই। প্রিয়তা, তুমি আজ আমায় যা ইচ্ছে বলে ডাকতে পারো। আমি একটুও রাগ করব না। তবে যার জন্য তোমার এই অবস্থা, তাকে আমি কি অবস্থা করি তা কোনো